প্রথমে কমেন্টসে পেস্ট করে নিই আজকের সেশনের বিষয়াবলী। সমবেত সুধীমণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। রিসার্চ মেথোডোলজি ফাউন্ডেশন পর্বে আজকের সেশনটি হচ্ছে রাইটিং রিসার্চ প্রপোজাল অ্যান্ড পেপার। ফাউন্ডেশন পর্বের এটি শেষ সেশন, কিন্তু শেষ অর্থ গবেষণাটি শেষ হয়ে যাচ্ছে না, বা এই রিসার্চ মেথোডোলজি যেই সেশনসগুলো চলছে সেটিও বন্ধ হয়ে যাচ্ছে না। এরপর আমরা অ্যাপ্লাইড পর্বে আসব। তবে ফাউন্ডেশন, অ্যাপ্লাইড এগুলোকে আমরা যেভাবে ক্যাটাগরি করছি সেটা আমাদের বুঝবার জন্য। এর অর্থ এই না যে ফাউন্ডেশনের চেয়ে অ্যাপ্লাইডে মূল্য বেশি, বা অ্যাপ্লাইডের চেয়ে যে শব্দটি তারপর আমরা ব্যবহার করবো অ্যাডভান্স পর্ব সেটির মূল্য বেশি। এটি একটির সাথে নির্ভর করে আরেকটি এগিয়ে যায়। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের একটি টুপি আজকে আমি ব্যবহার করছি মাথায়। এটির একটি কারণ বা একটি ব্যাখ্যা আজকে আমি আপনাদের কাছে দিচ্ছি। কারণ আমরা প্রথমে বাসায় সরেয় সরেয়া ক খ গ ঘ শিখেছি, কিন্তু প্রথম আমরা একটা কিছু লিখেছি, সেটাকে লাল দাগ দিয়ে কাটা হয়েছে, এই অভিজ্ঞতার সম্মুখীন আমরা প্রথমে হয়েছি। এটি বলার কারণটি এটি হচ্ছে যে এই যে টিচাররা কেটেছিলেন তখন হয়তো আমাদের রাগ হয়েছিল, কারণ লাল দাগ দিয়ে কেটে দিচ্ছে, নম্বর দিচ্ছে না, এগুলো তো আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। বা অনেক সময় লাইনের পর লাইন লাল দাগ দিয়ে কেটে দিতেন, পরে বলতেন যে এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় লেখা বা অপ্রাসঙ্গিক লেখা। তখন খুব কষ্ট হতো হয়তো অনেকের, কিন্তু আজ আমি বুঝি যে শিক্ষকরা সেদিন আমাদের কেটে দিয়েছিলেন, তারা প্রথম আমাদেরকে গবেষণার একটা হাতে খড়ি করিয়েছিলেন যে নিজের লেখাকে কাটা যেতে পারে। এই বিষয়টি যে শিক্ষকরা করে আমাদের কত উপকার করেছেন তা সারা জীবন ভর কৃতজ্ঞতার সাথে আমাদের স্মরণ করা উচিত। এই যে রিসার্চ রাইটিং, প্রথম সেশনটি আমরা আরম্ভ করেছিলাম থিঙ্ক, রিড, রাইট লাইক এ রিসার্চার। আজকের বিষয়টি সেই রাইটিং বিষয়টি নিয়ে। সেই রাইটিং এর জন্যে সাথে আরেকটি শব্দ যে কারণে বারবার ব্যবহার করি, রিরাইটিং। কারণ যা লিখছেন সেগুলোকে কিন্তু আপনাকে বারবার কাটতে হচ্ছে। এই কাটাকাটি বিষয়টি থেকেই কিন্তু একটি লেখা এগিয়ে যায়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি। যদি আজকে সেশনটির নাম রিসার্চ প্রপোজাল অ্যান্ড পেপার, কিন্তু আসলে দুটো কিন্তু একটি আগে একটি পরে এভাবে আসবে না। রিসার্চ প্রপোজাল এবং রিসার্চ রিপোর্ট দুটোর অনেক জায়গায় আমরা কমন কন্টেন্টগুলো নিয়ে কথা বলবো, তারপর প্রপোজাল নিয়ে কিছুটা কথা বলবো, যে বিষয়গুলো এটার সাথে অ্যাড বা ডিডাক্ট হয়। প্রথম রিসার্চ প্রপোজাল বা রিসার্চ রিপোর্ট লেখার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে আমি বলবো কমিউনিকেট করা। প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে কমিউনিকেট করা। কমিউনিকেট করা কার সাথে? প্রথম কমিউনিকেট করার চ্যালেঞ্জটা হচ্ছে নিজের সাথে। আমরা চিন্তা বা কথা বলবার সময় আমরা অনেক কিছু বলতে পারি, সেটি লিখবার সময় আপনারা দেখবেন এটির জন্য একটা রেগুলার অধ্যবসায় বা একটা রেগুলার অভ্যাসের প্রয়োজন। কারণ যেটি বলি, যা বলছেন বা যা চিন্তা করছেন অনেক সময় দেখা যায় যে আপনার হাত সেই কথাই লিখছে না। এটিও কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। এটির জন্য নিয়মিত একটা অধ্যয়ন বা একটি অভ্যাসের করা খুব প্রয়োজন। তারপরে কমিউনিকেট উইথ এক্সপার্ট রিডার। কারণ যখন আমরা সাধারণত গবেষণা করি, বেশিরভাগ সময় এটি কিন্তু করি হয় কোনো থিসিসের জন্য, অর্থাৎ সেখানে আমার সুপারভাইজার যারা আছেন তারা হচ্ছে এটার এক্সপার্ট, তাই তাদেরকে আমরা একটা শব্দ এখানে ব্যবহার করেছি, এক্সপার্ট রিডার। কারণ তিনি এক ধরনের, তার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, তার এই বিষয়টি এক্সপার্টিস আছে, অতএব তার এক ধরনের এক্সপেকটেশন আছে, তার একটি বুঝবার ভাষা, তার একটি প্রকাশ করার ভাষা।
তাই সেই ভাষার সাথে তার আন্ডারস্ট্যান্ডিং এর সাথে এক ধরনের লিঙ্ক করা। কারণ আপনার সুপারভাইজার বা এডিটর, মানে কোনো জার্নালে কোথাও কোনো রিপোর্ট জমা দিতে হলে বা কোনো প্রপোজাল জমা দিতে হলে যে কর্তৃপক্ষ সেটিকে ইভালুয়েট করছে, তাদের সাথে আপনার লেখাটি কমিউনিকেট করছে কিনা। আর আরেকটি হচ্ছে কমিউনিকেট উইথ জেনারেল রিডার্স। এখানে এক্সপার্ট বা জেনারেল আমরা আসলে খুব ডিসক্রিমিনেশন করবার অর্থে ব্যবহার করছি না, এখানে ব্যবহার করছি আসলে আমাদের বুঝবার সুবিধার্থে, যে একাডেমিক আর্টিকেল, রিপোর্ট এগুলোর জন্য বা থিসিসের জন্য কোনো ক্ষেত্রে আমাদের এক্সপার্ট রিডার, যিনি আমাদের সুপারভাইজার, ইভালুয়েটর, তারা যেন আমার কথাটির সাথে কমিউনিকেট করতে পারে। আরেকটি হচ্ছে জেনারেল রিডার, যে যেন লেখাটি আরো অনেকের কাছে যাবে, অনেক স্টুডেন্টের কাছে যাবে, তারাও যেন আমার লেখাটি পড়ে বুঝতে পারে, তাদের সাথে যেন আমি আমার চিন্তাকে কমিউনিকেট করতে পারি। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে হাউ টু স্টার্ট, কিভাবে আরম্ভ করব। এটির ক্ষেত্রে দুটি কথা বলবো, দুটি হয়তো একটু একটার সাথে একটাকে মনে হতে পারে বিপরীত কথা বলছি। একটি হচ্ছে লোন জিনিয়াস মডেল, আর একটা হচ্ছে আইডিয়াস ফ্রম টকিং উইথ আদার্স। একটি হচ্ছে লোন জিনিয়াস মডেল হচ্ছে, আচ্ছা আপনি একা বসে আমি সবকিছু চিন্তা করে ফেললাম। হ্যাঁ, একা বসতে হবে। গবেষণার সময় একটি সময় দেখবেন, লেখার সময় আপনার লেখার আপনি ছাড়ার কেউ নেই, কোথাও কেউ নেই, কিন্তু গবেষণা আরম্ভ করার সময় নিজেকে চিন্তা করতে হবে। আজকে সেই প্রসেস নিয়ে অল্প কিছু কথা বলবো, কিছুটা নিজেকে চিন্তা করতে হবে। কিন্তু নিজেকে চিন্তা করে গবেষণা ঠিক একক কাজ নয়, এটা নিয়ে যারা আগে কাজ করেছেন বা যাদের যেই ফিল্ড নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেখানে মানুষের সাথে কথা বলুন, এখানে এক্সপার্টদের সাথে কথা বলুন। শুধু কথা মানে তাদের লেখা পড়ুন, মানে আরেকজনের সাথে আইডিয়াস গুলোকে আপনি শেয়ার করুন, যে আমি এইভাবে লিখতে চাচ্ছি, আমি এইভাবে আরম্ভ করতে চাচ্ছি, আমি এইভাবে চিন্তা করছি। সেজন্য আমি এখানে দুটোর মধ্যে যোগ দিয়েছি, যে লোন জিনিয়াস মডেল প্লাস আইডিয়াস ফ্রম টকিং উইথ আদার্স। আচ্ছা, রাইটিং প্রসেসটি নিয়ে এটি নিচে একটি আমি লিঙ্ক দিয়ে দিব, ক্র্যাশ কোর্স এবং অ্যারিজোনা ইউনিভার্সিটি তারা একটা সুন্দর কতগুলো টিপস দিয়েছেন এবং ব্যাখ্যাগুলো খুব চমৎকার। আমি সেটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা আশা করি সেটি দেখবেন। শুধু রাইটিং প্রসেস নিয়ে যে কারণে খুব সংক্ষেপে আমি বলে যাচ্ছি, এটি নিয়ে অ্যাপ্লাইড পর্বে আমরা হয়তো একটু বিস্তারিত আলাপ করব, কিন্তু আজকে যে লিঙ্কটি দিয়েছি সেখানে কয়েকটি ভিডিও আছে, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলোতে তারা সুন্দর করে বলেছেন, ব্যাখ্যাগুলো সুন্দর এবং অ্যানিমেশন ব্যবহার করে, অতএব মানে দেখাটা খুব বোরিং ধরনের না। যে ফার্স্ট ধাপটা আমরা বলতে পারি ইনভেনশন, যে অনেকটা ইউরেকা শব্দটির সাথে তো আমরা সবাই পরিচিত। ইউরেকার সাথে হয়তো একটু মজার গল্প আছে আর্কিমিডিসের ইউরেকা। এখানে ইউরেকার মতো যে আমি ইনভেন্ট করছি, যে প্রথম ধাপটা হচ্ছে ইনভেনশন। আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া এসছে, আচ্ছা আমি এইভাবে করতে চাচ্ছি, আমি এটা ভাবতে চাচ্ছি, এটা চিন্তা করতে চাচ্ছি, এটা আমি লিখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, কিছুটা ধোঁয়াশা দূর হয়ে যাচ্ছে, কিছুটা দেখতে পাচ্ছি, ইউরেকা। তারপরে অংশটি হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিংয়ের জন্যে অনেকগুলো বিষয়। একটি হচ্ছে ব্রেইন স্টর্মিং, যেটি আপনি চিন্তা করতে চাচ্ছেন সেটি আপনি বারে বারে আপনাদেরকে যেটা রিসার্চারের নোট খাতা বলেছিলাম সেখানে আপনারা লিখুন, এভাবে করে লিখতে থাকুন। সেই ব্রেইন স্টর্মিংয়েরও কয়েকটি বিষয় আপনাদেরকে দেখাবো। তারপরেই হচ্ছে সেখান থেকে আপনার মাঝখানে যে প্রশ্নগুলো উদয় হচ্ছে, আপনি প্রশ্নগুলো নিয়ে ভাবুন, সেগুলো একটু উত্তরগুলো চিন্তা করুন, কিভাবে লিখার তার তিনটা ধাপ আমরা বলবো, তিন ধরনের পদ্ধতি বলবো, সেটাও খুব সংক্ষেপে বলবো, যেটি আপনার আশা করি ভিডিওটা দেখে আরেকটু ডিটেইল জানতে পারবেন। তারপরে এখানে কিন্তু শুধু আপনার আইডিয়া না, আপনার টাইম, আপনার রিসোর্স, আপনার যে অর্থ, সেগুলোকে কিভাবে ম্যানেজ করবেন সেগুলো একটু প্ল্যান করুন। আচ্ছা, ব্রেইন স্টর্মিং এর জন্য পপুলার তিনটি পদ্ধতি। প্রথম ধাপটি আপনার বলতে পারেন অনেকটা ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো, যে আপনি আমি লিখে গেলাম আমার মতো করে, ভাষা ভুল হতে পারে, ব্যাকরণ ভুল হতে পারে, ফ্রি হ্যান্ড রাইটিং, লিখে গেছি এইভাবে।
তারপরে কতগুলো ক্ষেত্রে হতে পারে এক ধরনের যে আমি এইভাবে করে লিখেছি, এইভাবে করে একটা ফ্রি হ্যান্ড রাইটিং করেছি। আচ্ছা, এরকম না, আমি হয়তো এরকম কতগুলো ঘরের মতো করলাম, যে শুধু কিওয়ার্ডস গুলো লিখলাম এবং অনেকটা একটার সাথে একটাকে কানেক্ট করার চেষ্টা করছি, যে সেন্ট্রাল একটা থিম আইডিয়া দিয়ে বিভিন্ন জায়গায় এটার সাথে রিলিভেন্ট শব্দগুলো কি সেগুলোকে আমরা করছি, অনেকটা এক ধরনের ডায়াগ্রামের মতো তৈরি করার চেষ্টা করছি। এরকম এরকমও না, কেউ গোল ডায়াগ্রাম করে, যার যেরকম সুবিধা। এখানে আপনার ডায়াগ্রাম কেমন হবে সেটি পুরোটাই আপনার উপর। কতগুলো ক্ষেত্রে হচ্ছে যে অনেকটি স্টিকি নোটের মতো ব্যবহার করে, এরকম স্টিকি নোট, যে একটা কাগজ হতে পারে, একটা হোয়াইট বোর্ড হতে পারে, সেখানে আপনি কয়েকটা কাগজ কতগুলো স্টিকি নোটের মধ্যে আপনি শব্দগুলো লিখলেন, এক এক জায়গায় বসালেন, তারপরে হয়তো আগেরটা পিছে, পিছেরটা আগে, এভাবে করে আপনারা সাজালেন। এগুলো খুব সিম্পল। তারপরে এইবার একটা ড্রাফট তৈরি করলেন, কারণ যখন আপনার এরকম ফ্রি হ্যান্ড লিখছেন, ফ্রি হ্যান্ড রাইটিং করছেন, সেখানে আপনার গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, অনেক কিছু ভুল থাকতে পারে। আপনি আপনার আইডিয়াগুলো একটু গুছিয়ে লিখলেন। এই যে আবার আগে চ্যালেঞ্জ, কমিউনিকেট উইথ আদার্স। এখন আপনি এটা কোন একজন এক্সপার্টের কাছে নিয়ে গেলেন, এখানে আপনার ভুল থাকবে, এখানে আপনার লিমিটেশন থাকবে, আপনার যেটিকে মনে হবে অনেক গুরুত্বপূর্ণ সেগুলোর ব্যাপারে সমালোচনা থাকবে। ওই যে কারণে স্কুলে টুপিটি পড়ে আছে, আমাদের শিক্ষকরা যেরকম কেটে দিতেন আননেসেসারি কথা বললে সেগুলো কেটে দেবেন, কোনো কোনো ক্ষেত্রে পরামর্শ দেবেন যে এগুলো যোগ করতে পারো। এইবার আসলো রিভাইজিং। এই যে রিভিশনের বিষয়টি, ভিশন এর আগে তার মানে আরেক ভাবে দেখা। এখানে অনেক প্রিয় কথা আপনার হয়তো বাদ দিয়ে দিতে হতে পারে। ইউরেকা পর্বে আপনার মনে হচ্ছে যে এটা এত চমৎকার একটা আইডিয়া আমার মাঝখানে এসছে, আমি কত কিছু এইখান থেকে, এটাই আমার মূল কথা, আমি এত চমৎকার একটি কথা বলেছি, দেখা গেল যে না। তারপরে আপনি নিজেকে প্রশ্ন করুন, ওই আরেকটি চ্যালেঞ্জ বলছি, কমিউনিকেট উইথ আদার্স, এর পরে কমিউনিকেট উইথ ইয়োর সেলফ, যে আপনি নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা এইভাবে করে। তারপরে হয়তো আপনার অনেক প্রিয় অংশ চেঞ্জ করতে হতে পারে, প্রিয় অংশ আপনার ডিলিট করে দিতে হতে পারে, আবার অ্যাড করতে হতে পারে। এইভাবে আপনার রিভিশন হলো। তারপরে এই পর্যায়ের পরে যখন আপনার একটা আইডিয়া, একটা স্কেলেটন দাঁড়ালো, এরপরে আপনার যে পর্বটি সেটি হচ্ছে ফাইনাল এডিটিং। এডিটিং এর ক্ষেত্রে গ্রামার, স্টাইল, স্ট্রাকচার এগুলো নিয়ে আপনি নানাভাবে এক্সপেরিমেন্ট করতে পারেন, নানাভাবে সাজাতে পারেন। আমরা আজকে অবশ্য খুব এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো না, আজকে খুব কনভেনশনাল ওয়েতে যাব, কিন্তু যেটা কনভেনশনাল ওয়ে বলছি সেটি একমাত্র ওয়ে না, কিন্তু এখানে হচ্ছে একটি সাজানো। এই সময় কিন্তু আপনি ইচ্ছা করলে এডিটরের হেল্প নিতে পারেন, এখানে এডিটরের হেল্প নিতে পারেন, এটিতে কোনো লজ্জার কিছু নেই। এডিটরের কাছ থেকে তিনি আপনার গ্রামার, স্টাইল, স্ট্রাকচার, কিন্তু তিনি কিন্তু নতুন কোনো আইডিয়া দেবেন না, আপনার আইডিয়াগুলোর মধ্যে কোনো ভাষার ব্যাপারে কোনো কোনো জায়গায় তিনি কোনো পরামর্শ দিতে পারেন। আচ্ছা, আপনারা দেখবেন আজকের সেশনের লিঙ্কগুলোর মধ্যে এটি দেয়া আছে, এখন কমেন্টসে দেওয়াও আছে, যে ইউটিউবের একটি লিঙ্ক। এটি খুব সহজভাবে এই ধাপগুলো বলেছি, সেজন্য এই অংশটি আমি কুইক চলে গিয়েছি। আজকের এই লিঙ্কটিকে আপনি এই সেশনটি একটি সাপ্লিমেন্টারি অংশ বা এই সেশনের একটি অংশ হিসেবে ধরে নিতে পারবেন। এখান থেকে আপনি একটি রাইটিং প্রসেস সম্বন্ধে একটি আইডিয়া পাবেন। এবার আসি রিসার্চ প্রপোজাল এবং রিসার্চ পেপার রাইটিং নিয়ে। তার আগে বলে রাখি, এখনকার কথাগুলো অনেকটা হবে যে আপনি পানিতে যদি কেউ না নামে, তাকে যদি আমি বলি যে প্লবতা সূত্র এই, পানিতে আপনি এরকম শরীর হালকা রাখলে ভেসে যাবেন, তাতে কিন্তু ঠিক সাঁতারটা শেখা হয় না। তাই আজকে আমি অনেকটা ওই স্কেলেটনের মতো কিছু তত্ত্বীয় কথা বলে যাব, কিন্তু এর মাঝখানে ফ্লেশ দেয়া, অনুশীলন করে এটিকে নিজের গ্রিপে আনা, নিজের অভ্যাসের মধ্যে আনা, নিজের দক্ষতার মধ্যে আনা, এটি কিন্তু টাস্ক করে করে
এবং এর আগে যে 6টি সেশন হয়েছে প্রত্যেকটা সেশনকে কিন্তু যে কারণে আমরা বলেছি এগুলো টাস্ক বেসড, এখানে আপনাকে কতগুলো টাস্ক গুলোকে কমপ্লিট করতে হবে, আজকেও কতগুলো টাস্ক দিয়ে দেওয়া হবে, কিন্তু এটি হচ্ছে নিয়মিত একটি অভ্যাসের ব্যাপার। যে কারণে আবার পুরনো কথায় আসি যে আশা করি রিসার্চারের নোট খাতা আপনারা ফলো করবেন এবং সাইডে একটি মার্জিন রাখবেন, যে মার্জিনে আপনাদের নিয়মিত নানা রকম মন্তব্যগুলো নিজের কথায় যখন আবার ফিরে যাবেন, যে রিভাইজ করবেন, তখন সেখানে আপনার আরো নতুন কথা আসলে, নতুন বক্তব্য আসলে, কোনো জায়গায় নিজের সাথে নিজের বিরোধ থাকলে, বা কোনো জায়গায় নোট করেছেন কোনো লেখকের কথার সাথে আপনার, এগুলো লিখবেন। আর এখন যে কথাগুলো বলছি এটা হচ্ছে খুব এলিমেন্টারি কথা, যে প্রথমে সাইকেল চালানোর সময় তো আমরা বলি একদম সোজা হাত রাখুন, সোজা পা রাখুন, তারপরে কোমর সোজা করে বসুন। তারপর সাইকেল চালানো শিখলে আঁকা বাঁকা, হাত ছেড়ে অন্যদিকে ঘুরে, লাফিয়ে, বসে অনেকভাবে সাইকেল চালানো যায়, কিন্তু আমরা খুব বেসিক অংশটি বলছি, বা সাঁতারের মতো, যে প্রথমে আপনাকে বলছি শুধু সোজা হয়ে ভাসুন, তারপরে অন্যান্য কি কত রকম স্টাইল করবেন সেগুলো আপনাদের বিষয়। আজকে যেই সিরিয়ালে যাচ্ছি, প্রথম কথায় সিরিয়াল 3-এ দুটি কথা বলবো। একটি হচ্ছে সবসময় এই অর্ডারে যে আপনার একটা রিসার্চ পেপার লেখা হবে তাও না, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কন্টেন্টের কথা। আর আরেকটি হচ্ছে লেখার সময়, লেখার সাথে যে কারণে আমি স্টুডেন্টদের বলে অনেকটা চলচ্চিত্র মেকিং এর একটা সম্পর্ক আছে, যে কোনো চলচ্চিত্র আমরা সবার আগে কি দেখি, সবার আগে কিন্তু আমরা চলচ্চিত্রে দেখি একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা পাই কিন্তু সবার শেষে। তারপরে চলচ্চিত্র যখন নির্মাণ করা হয়, নট নেসেসারি যে চলচ্চিত্রে যেটা প্রথম সিকোয়েন্স দর্শক হিসেবে আমি দেখি সেটি সবার আগে শ্যুট করা হয়েছে, হয়তো 4 নাম্বার সিকোয়েন্সের 6 নাম্বার শটটি আগে রেকর্ড করা হয়েছে, তারপরে হয়তো আবার রিটেক করা হয়েছে। তার অনেকটা রিসার্চ পেপার রাইটিং এর বিষয়টিও কিন্তু তাই, যে আপনি হয়তো পরের অংশটি আগে, আগের অংশটি পরে, এইভাবে করে আপনারা লিখতে পারেন, এবং এটা খুবই সাধারণ ধারা। হয়তো প্রায় কোনো গবেষণাই এমন হয়নি যে একদম শুরুর কথাটি সবার আগে এবং শেষের কথাটি সবার পরে লেখার সময় লেখা হয়েছে। সাধারণত হয়তো মাঝখানের একটি অংশ আগে লেখা হয়েছে, আবার সেটাকে রিভাইজ করা হচ্ছে, এরকম হতে পারে। আচ্ছা, প্রথমে আসি যে টাইটেল। আপনাদেরকে যে রিসার্চার নোটস ফর অ্যান্ড বাই রিসার্চার যেই ফরম্যাটটা দেওয়া হয়েছে, সেখান থেকে টাইটেল সবার শেষে দেওয়া হয়েছে, কিন্তু যখন, কারণ ওটি আপনার অধ্যয়নের সময় দেখবেন যে নানা সময় নানা রকম আইডিয়া আপনার আসবে, আইডিয়া এক্সচেঞ্জ হবে, আইডিয়া চেঞ্জ হবে, তারপরে আপনার হয়তো টাইটেলটা পরিবর্তন হতে পারে, কিন্তু যখন একজন রিডার পড়বে, রিডার কিন্তু সবার আগে নাম বা টাইটেলটি দেখবে। টাইটেলের ক্ষেত্রে আমি যেটি বলছি সেটি একমাত্র ওয়ে না, কিন্তু সহজ একটি ওয়ে হচ্ছে টাইটেলের ক্ষেত্রে শুরুতে আপনার এই রিসার্চের মূল কনসেপ্টটা কি, কনসেপ্টটা দিতে পারেন, তারপরে কন্টেন্টটা কি, মানে কোন অংশটা নিয়ে আপনি কাজ করছেন, কোন বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন সেটি দিতে পারেন, তারপরে আপনি দিতে পারেন কোন কনটেক্সটে কাজ করছেন, কোনটা আপনার কনসেপ্ট হবে, কোনটা আপনার কন্টেন্ট হবে, কোনটা আপনার কনটেক্সট হবে, সেটা কিন্তু আপনি ঠিক করবেন। অর্থাৎ প্রথমে অনেকটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়টা নিয়ে, যে এইটা একটা ধারণা, উইমেন এম্পাওয়ারমেন্ট একটা ধারণা, তারপরে কন্টেন্ট, মনে করি যে উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে মাইক্রো ক্রেডিট হচ্ছে একটা কন্টেন্ট। আচ্ছা, উইমেন এম্পাওয়ারমেন্ট, মাইক্রো ক্রেডিট, তারপর একটা কনটেক্সট, হয়তো কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম, হয়তো এফ প্রোগ্রাম, এক্স প্রোগ্রাম, জেড প্রোগ্রাম, কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম বা কোনো একটা প্রোগ্রামের কথা আপনি লিখলেন, যে ওইটার উপর আপনি ফোকাস করে ওই কনটেক্সট থেকে আপনি আপনার রিসার্চটি করেছেন। তার মানে ফার্স্ট কনসেপ্ট হলো উইমেন এম্পাওয়ারমেন্ট, মাইক্রো ক্রেডিট, অ্যান্ড অ্যানালাইসিস অফ জেড প্রোগ্রাম, বা কারো একজনের ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম, কোন একটা কিছু দিয়ে দেখছি। তারপরে
যেটি লেখা হবে হয়তো লেখার প্রসেসের সময় সবার শেষে, কিন্তু রিডার পড়বে সবার আগে। অ্যাবস্ট্রাক্টে কিন্তু একটা বিষয় নোট রাখবেন, এখানে ওয়ার্ড লিমিট আছে, যে আপনাকে একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট করে দেয়া হচ্ছে, যে এই ওয়ার্ডের মধ্যে হয়তো সাধারণত 200 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। সো অ্যাবস্ট্রাক্টে আপনার তিনটা বিষয় লেখাটা জরুরি। একটা হচ্ছে হোয়াট, আপনি কি লিখতে চাচ্ছেন, কি বিষয়টি নিয়ে গবেষণা করতে চাচ্ছেন, হাউ, কোন পদ্ধতি ফলো করেছেন, কোন পদ্ধতি দিয়ে করা হয়েছে, এবং আপনার ফাইন্ডিংস কি। হোয়াট, হাউ এবং আপনার ফাইন্ডিংস, এইটুকু দিয়ে আপনার অ্যাবস্ট্রাক্টটি লিখতে পারেন। তারপরে অনেক ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট থাকে, এটা করবার সময় কাদের কাদের কাছ থেকে আপনি সাহায্য পেয়েছেন, তাদের প্রতি একটা কৃতজ্ঞতা জানানো। তারপরে একটা কন্টেন্ট, যে কোথায় কি আছে, তার টেবিলস, লিস্ট অফ ফিগার্স, এগুলো দেওয়া হয়। এবার আসি কতগুলো কম্পোনেন্ট নিয়ে কথা। আমি কিন্তু খুব কনভেনশনাল একটি ওয়েতে বলছি এবং খুব বেসিক নেসেসিটিগুলোর কথা বলছি, কিন্তু যেমন ইন্ট্রোডাকশনে যে শুধু এইটুকুই থাকবে তা হয়তো না, কিন্তু যেই অংশগুলো অন্তত অবশ্যই থাকা উচিত, তার মধ্যে একটি হচ্ছে যে আপনার অবজেক্টিভটা কি, যে আপনি কি নিয়ে গবেষণাটা করতে চাচ্ছেন। সেটার ক্ষেত্রে সাধারণত কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে একটা হাইপোথিসিস দিয়ে সেটি মেনশন করা হয়। আবার কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে সাধারণত রিসার্চ কোশ্চেন থাকে, তাই রিসার্চ কোশ্চেন এগুলো ইন্ট্রোডাকশন অন্তত থাকবে, যেন প্রথম চ্যাপ্টারটি পড়লে আমি স্পষ্টভাবে একজন পাঠক জানতে পারে যে উনি এই বিষয়টি নিয়ে গবেষণা করতে চাচ্ছেন। সাধারণত রিসার্চ প্রপোজাল এবং রিসার্চ পেপারের ক্ষেত্রে একটা র্যাশনাল দিতে হয় যে কেন, বিশেষ করে যখন আপনারা রিসার্চ প্রপোজাল কোথাও সাবমিট করবেন তখন আপনার একটা র্যাশনাল, স্ট্রং র্যাশনাল যে এটা করাটা দরকার। তারপরে ইন্ট্রোডাকশনে আপনার রিসার্চ পেপারে যে অংশটি আরেকটি থাকা দরকার, সেটা হচ্ছে স্ট্রাকচার, যে কোন চ্যাপ্টারে কি আছে, যে এরপরে চ্যাপ্টার আমি একটি লিটারেচার রিভিউ করেছি, তারপরে আমি কোন পদ্ধতিতে গবেষণাটি করেছি, কি কি আমি ফাইন্ডিংস পেয়েছি, তারপরে লাস্টে আমার কিভাবে, লাস্ট চ্যাপ্টারটি হচ্ছে কনক্লুশন। হয়তো এভাবে অনেকে লিখতে পারে যে চ্যাপ্টার এরপরে চ্যাপ্টার 2-তে এটা এসছে, চ্যাপ্টার 3-তে এটা, চ্যাপ্টার 4-এ এটা, আবার কোনো কোনো ক্ষেত্রে এই চ্যাপ্টার, দিস চ্যাপ্টার ফলোড বাই দিস, এভাবে। সেটা আপনার রাইটিং স্টাইলের, কিন্তু স্ট্রাকচারটি থাকতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনে আসি যে আপনার রিসার্চে গবেষণাটি কি, উদ্দেশ্যটি কি, তার মানে আপনার ফোকাসটি কোথায়, এটার আপনার রিসার্চ কোশ্চেন বা হাইপোথিসিসটা কি, এটা করার প্রয়োজনটা কি, র্যাশনালটা কি, এবং স্ট্রাকচার। তারপরে লিটারেচার রিভিউ, আপনাদের কাছে ডিস্টেন্স মোড লিটারেচার রিভিউ একটি সেশন দেওয়া হয়েছে, সেশন 3। আশা করি ওখানে আপনারা লিটারেচার রিভিউ এর প্র্যাকটিসটি করছেন। লিটারেচার রিভিউ কতগুলো কারণে করা দরকার। একটি হচ্ছে পাঠককে আপনি এই আইডিয়াটা দিচ্ছেন যে দেখুন আমি কিন্তু যথেষ্ট পড়েছি, শুধু দেখানোর জন্য না, এটা আপনাকে একটা স্ট্রং ফাউন্ডেশন দিবে যে আমি এটার উপর দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, নিজেকেও একটা কনফিডেন্স দিবে। এবং এটি নিয়ে যে আছে এক জাতীয় মতামতগুলো এক জায়গায়, এর সাথে কোথায় অন্য কেউ বিরোধ করেছে, কোন কোন জায়গাগুলোতে লিমিটেশন আছে সেগুলো, অর্থাৎ আগে অনেকেই করেছে কিন্তু তারা এই বিষয়গুলো করেছে, এই জায়গাটি করা হয়নি, বা এটা অনেক আগে করা হয়েছে এখন করা হয়নি, যে কারণে আমি এখন আমার এই গবেষণাটি করছি। অর্থাৎ আপনি আগের চ্যাপ্টার যে র্যাশনালটা দিয়েছেন, এরবার কেন আপনি, সেটি আপনাকে একটা স্ট্রং ফাউন্ডেশন দিবে আপনার। তারপরে অনেক ক্ষেত্রে থাকে যে আমি এই থিওরির আদলে এটি দেখতে চাচ্ছি, এইভাবে গবেষণাটি করতে চাচ্ছি। এর মধ্যেই থাকে যে আমি এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে এটি দেখব। সাধারণত কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে একটা মডেল থাকে, কোয়ালিটেটিভ রিসার্চ মিক্সড অ্যাপ্রোচের ক্ষেত্রে হয়তো শুধু মডেল না, হয়তো অনেক ক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক থাকে, একটা থিওরির আদলে হতে পারে, একটা ফ্রেমওয়ার্ক হতে পারে, যেভাবে করে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটি থাকবে। তারপরে আসছে মেথোডোলজি। এখানে হচ্ছে বিশেষ করে কোয়ালিটেটিভ রিসার্চ বা মিক্সড অ্যাপ্রোচ ফলো করলে আপনাকে আপনার পজিশনটি অনেক স্ট্রংলি মেনশন করে দিতে হয়। প্রথম সেশন যেটি থিঙ্ক রিড অ্যান্ড রাইট লাইক এ রিসার্চারের কথা বলা হয়েছিল, সেখানে আপনার এপিস্টেমোলজিক্যাল অবস্থানটির কথা বলা হয়েছে, যে এটি আমার অবস্থান, যে আপনি পোস্ট পজিটিভিস্ট নাকি
ফেনোমেনোলজিস না কনস্ট্রাকটিভিস্ট নাকি ক্রিটিক্যাল থিওরিজের মধ্যে আপনি মার্কসিস্ট, পোস্ট কলোনিয়ালিস্ট বা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, মানে কোন পজিশন দিয়ে আপনি দেখছেন। তারপরে মেথডের ক্ষেত্রে আসছে আপনি ডাটা বা ইনফরমেশন কিভাবে কালেক্ট করছেন, কিভাবে সেগুলোকে প্রসেস করছেন। তারপরে এখানে আপনার এক ধরনের এথিক্যাল কনসিডারেশনের কথাটিও মেনশন করে রাখাটা জরুরি, যে আমি এটার ক্ষেত্রে এই এথিক্যাল কোডগুলো মেনটেন করেছি, যে ডাটা নেওয়ার সময় তাদের কনসেন্ট লেটার নিয়েছি, তাদেরকে বলেছি যে তাদের রাইট টু উইথড্র আছে, তাদের কনফিডেন্সিয়ালিটি আমি মেনটেন করব সেটির কথা বলেছি, সেই কারণে গবেষণায় তাদের নাম মেনশন করছি না, সেখানে আমি কোড ব্যবহার করছি। তারপর আপনার অ্যানালাইসিস প্রসিডিউর, যে আমি এইভাবে গবেষণাগুলো, এই মডেল যদি কোয়ান্টিটেটিভ রিসার্চ হয়, এই মডেল থেকে আমি এইভাবে এই ডাটাগুলোকে এইভাবে অ্যানালাইসিস করব, এইভাবে করে যে আমি ভেরিয়েবলসগুলো সিলেক্ট করছি। আর তার সাথে সাথে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে হতে পারে আমি এইভাবে কোড ক্যাটাগরি এগুলো করছি। আচ্ছা, এইখানে আরেকটি বিষয়, আপনার স্যাম্পলিংটা কেমন হবে, যে আপনার পার্টিসিপেন্টটাকে কীভাবে সিলেক্ট করেছেন সেটিও আপনার ডাটা কালেকশন প্রসেসের মধ্যে আপনাকে উল্লেখ করতে হবে, যে আমার এইভাবে আমি স্যাম্পলিংকে ড্র করেছি, এইভাবে আমি বিষয়গুলোকে সাজিয়েছি। এগুলো সব কিছু মিলে আপনার মেথডের চ্যাপ্টারটি হবে, যে আপনি পার্টিসিপেন্টকে কিভাবে সিলেক্ট করেছেন। তারপরে এই যে আপনার যেগুলো ফাইন্ডিংস আসলো, সেই ফাইন্ডিংসগুলোকে আপনি তুলে ধরলেন একটি চ্যাপ্টারে, এবং তার সাথে সাথে আপনার ডিসকাশন, যে এই ফাইন্ডিংস থেকে আমি এটিকে আমার আউটকাম, এটি আমার মন্তব্য, এই ফাইন্ডিংসের বেসিস আমি এই কথা বলতে পারি, বা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে সাধারণত আমি না বলে সেখানে এই ফাইন্ডিংস থেকে দিস স্টাডি ক্যান সে, যেটি হোক, যে এখানে আপনার একটা অ্যানালাইসিস আসছে, আপনার ডিসকাশনটি আসছে। তারপরে কনক্লুশনের ক্ষেত্রে দুটি অংশ খুব জরুরি। একটি হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেনগুলোকে আমি অ্যান্সার করেছি, যে আমার রিসার্চ কোশ্চেনগুলো হচ্ছে এটি আমার অ্যান্সার। আর আরেকটি এখানে জরুরি, সেটা এটির সাথে, সেটি হচ্ছে ফার্দার টু ডু, যে এইটুকু আমি করেছি বটে, কিন্তু আমার এই গবেষণায় একটি লিমিটেশন আছে। গবেষণায় আমার লিমিটেশন আছে, এটি স্বীকার করার মধ্যে লজ্জার কিছু নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে এটি অনেক প্রয়োজন, যে আমার গবেষণায়, আচ্ছা, লিমিটেশনের ক্ষেত্রে অনেকেই লিখে দেয় যে আমার গবেষণায় আমার টাকা ছিল না, আমার সময় ছিল না। এটি কিন্তু লিমিটেশন, এটি গবেষক হিসেবে আপনার লিমিটেশন। গবেষণার লিমিটেশন হচ্ছে আপনি এটি বলতে পারেন যে আমি, এবং লিমিটেশনের সাথে ফার্দার টু ডু, আমি এই কনসেপ্টের আদলে এটি দেখেছি, যে এই লেন্স দিয়ে, এই থিওরিটা দিয়ে আমি এটি দেখেছি, কিন্তু এটি আরেক থিওরি দিয়ে দেখলে এই ফাইন্ডিংসগুলোর ব্যাখ্যা অন্যরকম হতে পারে। আরেকটি হতে পারে যে আমি এইটুকু স্যাম্পল নিয়েছি, বা এই কয়েকজন পার্টিসিপেন্টের সাথে কথা বলেছি, আরও পার্টিসিপেন্টের সাথে কথা বলে আমি আরও ফাইন্ডিংস পেতাম, বা এই গবেষণা আরও অনেক ফাইন্ডিংস পেত, তখন হয়তো এটার আমরা আরও অনেক নতুন থিম পেতাম, অথবা আরও নতুন আইডিয়াসগুলো পেতাম, এটি আপনি মেনশন করতে পারেন। অতএব আবার আসছি যে লিমিটেশন ফার্দার টু ডুর ক্ষেত্রে একটা বলতে নিয়ে কাজ করেছি, আমি এই কনসেপ্টটি নিয়ে কাজ করেছি, কিন্তু এটা এই কনসেপ্ট নিয়ে কাজ করবার এইটুকু স্যাম্পল নিয়ে কাজ করেছি, বা এই কয়েকজন পার্টিসিপেন্টের উপর কাজ করেছি, আরও পার্টিসিপেন্ট ইনভলভ করলে আমি আরও অনেক ডাইনামিক্স পেতাম। এটি কিন্তু আরেকটা কারণ প্রয়োজন, বিশেষ করে যারা পেশাদার গবেষক হবেন তাদের জন্য কিন্তু এটি প্রয়োজন, শুধু যে নিজের লিমিটেশন স্বীকার করে কোনো রকম আত্মসমর্পণ করা তা কিন্তু না। এটি হচ্ছে এরপরে তাহলে এই বিষয়টি নিয়ে আর কেউ গবেষণা করতে চাইলে যারা এক্সপার্ট রিডার বা যারা ফান্ড দিচ্ছেন তারা কিন্তু আপনাকে আবার হায়ার করবে। অতএব আপনার অনেকটা আর্থিক প্রয়োজনের জন্য, পেশাগত প্রয়োজনের জন্য ফার্দার টু ডু চ্যাপ্টারটি লিখতে হবে। আমাকে আমার শিক্ষক একটি কথা বলেছিলেন যে তার মতে একটি ভালো গবেষণা প্রবন্ধ বা গবেষণা থিসিসের বৈশিষ্ট্য হচ্ছে এর শুধু আমি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই দুটি চ্যাপ্টার পড়লে আমি গবেষণাটি সম্বন্ধে আমার ধারণাটি পাবো। তাই সহজভাবে বলি যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে তাহলে আপনার থাকাটা দরকার, যে আমার এইটা হচ্ছে আমার রিসার্চ প্রশ্ন, এটি আমি খুঁজছি, আর কনক্লুশনে থাকা দরকার এটি আমার অ্যান্সার।
এরপর আপনার রেফারেন্স, অ্যাপেন্ডিক্স এগুলো আসবে। আচ্ছা, এখানে কিন্তু একটি কথা বলে রাখি যে নট নেসেসারি এটা সব জায়গায় এই একই অর্ডারে আসবে। অনেক জায়গায় ইন্ট্রোডাকশনের মধ্যে মেথডের অংশটি চলে আসে, ইন্ট্রোডাকশনে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অংশ চলে আসে। আপনাদের লিটারেচার রিভিউ এর সেশনটিতে দেখানো হয়েছে যে অনেক ক্ষেত্রে আলাদা করে লিটারেচার রিভিউ চ্যাপ্টার থাকে, অনেক ক্ষেত্রে আলাদা করে। কিন্তু মোট কথা যে আপনার একটি ইন্ট্রোডাকশন থাকবে যেখানে আপনার রিসার্চ কোশ্চেনটি থাকবে, আপনার গবেষণার র্যাশনালটি কি, স্ট্রাকচারটা কি সেটি থাকবে। তারপরে আপনার একটা লিটারেচার রিভিউ থাকবে যেটা আপনাকে একটা প্রেমিস দেবে এবং একটা র্যাশনালটাকে আরো স্ট্রং করবে যে কেন এই গবেষণাটি, যে আগেগুলো করার পরে কোন জায়গাতে লিমিটেশন আছে, গ্যাপ আছে, যে গ্যাপটি এখানে পূরণ করা হচ্ছে, আপনি কি কনসেপ্টের বেসিসে করছেন, কি মেথড ফলো করছেন, এখানে আপনার গবেষক হিসেবে আপনার পজিশন কি, কিভাবে আপনি ডাটা কালেক্ট করেছেন, কিভাবে স্যাম্পলগুলো নিয়েছেন, এথিক্যাল কনসিডারেশনগুলো কিভাবে মেনটেন করেছেন, তারপর কি প্রসেসে অ্যানালাইসিস ফ্রেমওয়ার্কটি থাকবে মেথোডোলজি চ্যাপ্টারে, তারপর আপনার ফাইন্ডিংস আর ডিসকাশনগুলো থাকতে হবে, তারপরে কনক্লুশনে যে আমার গবেষণায় এটি হচ্ছে আমার রিসার্চ কোশ্চেন যেটি আমি খুঁজছিলাম সেটির অ্যান্সার, এবং আরেকটি হচ্ছে যে আরও কাজ করলে আরও ফার্দার টু ডু আরও কী কী করা যায় আপনার লিমিটেশনগুলোকে স্বীকার করে। আর এর জন্য কিন্তু গবেষণা, প্রবন্ধ, গবেষণা লেখা না পড়বার কোনো বিকল্প নেই। ইউজফুল লিঙ্ক ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে, আশা করি আপনারা এই লিঙ্কটিতে যাবেন। জার্নালের একটি লিঙ্ক দেওয়া হচ্ছে, জার্নালে আরও অনেক লিঙ্ক আছে। এখানে একটি কথা বলে রাখি, থিসিস ডাউনলোডটি কিন্তু ওপেন, যে লিঙ্ক কিন্তু সবার জন্য ওপেন না, এটা সাবস্ক্রাইবার হতে হয়। ইউনিভার্সিটিগুলো এটার সাবস্ক্রাইবার, আপনার সেখান থেকে এগুলো কালেক্ট করতে পারে। আর একাডেমিক ইংলিশ যারা প্র্যাকটিস করতে চান তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সহজ লিঙ্ক, এটি আপনারা দেখতে পারেন। তারপরে রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে অনেকটি আগে যে স্ট্রাকচারটির কথা বলেছি সেটার মতোই, শুধু সামান্য মানে কোন কোন জায়গায় পরিবর্তন হবে সেগুলো একটু হাইলাইট করছি। তার আগে রিসার্চ প্রপোজাল লেখার পিছনে কিন্তু একটি উদ্দেশ্য আছে, কারণ প্রপোজাল যখন আমি দিচ্ছি তা আমরা পার্টিকুলার কারো একজনের কাছে দিচ্ছি। অনেক ক্ষেত্রে কোনো রিসার্চ ফার্মের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কোনো এনজিওজ এর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কোনো একাডেমিকের ক্ষেত্রে। সেই জন্য কয়েক ধরনের ফরম্যাটের কথা বলি, যে কোয়ালিটেটিভ, কনস্ট্রাকটিভিস্ট বা ইন্টারপ্রিটেটিভ ফরম্যাট হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভোকেসি পার্টিসিপেটরি ফরম্যাট হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ মেথড ফরম্যাট হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে মিক্সড ফরম্যাট হতে পারে। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে অনেকটাই র্যাশনাল, লিটারেচার রিভিউ বিষয়টি একই, কিন্তু হয়তো সময়ের কারণে এখানে কম করা হয়, ফাইনালটা করার ক্ষেত্রে বেশি করা হয়, মানে আরও ইলাবোরেট করা হয়, কিন্তু লেখার প্রসেস একই। শুধু এটির ক্ষেত্রে যে এটি তো আগে আপনি গবেষণাটি এখনো তো আপনার করা হয়ে যায়নি, আপনি করবেন, তার মানে এখানে আপনার কোনগুলো নেই, এখানে এখন আপনার ফাইন্ডিংস নেই, এখানে আপনার এখনো কাদের উপর করেছেন তাদের পরিচয়গুলো নেই, কিন্তু আপনার আগের রিসার্চ, লিটারেচার রিভিউ এগুলোর উপর আপনার একটা প্রেমিস আপনি তৈরি করেছেন, যে কারণে মেথডের চ্যাপ্টারটিতে আপনি ওই অংশটি মেনশন করতে পারেন যে এখানে আমি এইটার আদলে এইভাবে ব্যাখ্যা করব, এইভাবে আমার স্যাম্পলগুলো নেওয়া হবে, যখন ফাইনাল আপনার বা এইভাবে আমার পার্টিসিপেন্টকে সিলেক্ট করা হবে। ফাইনাল পেপারটি যখন লিখছেন তখন এইভাবে করে এরা এরা আমার পার্টিসিপেন্ট ছিলেন বা এইভাবে সিলেক্ট করা হয়েছিল এতজনকে, কিন্তু এই সময় আপনি যদি আপনার সুনির্দিষ্ট থাকে যে আপনি এতজন উপর নেবেন, এই স্যাম্পলিং প্রসিডিওর এইটি আপনি ফলো করছেন, সেটির কথা আপনার আপনার অ্যানালাইটিক্যাল টুল এরকম হবে। এটির ক্ষেত্রে তো এখন আপনার ফাইন্ডিংস আসেনি, সো এখানে হয়তো আপনার আসবে একটা এক্সপেক্টেড আউটকাম, যে এগুলো থেকে আমার একটা এক্সপেক্টেড আউটকাম এরকম হতে পারে, এটি আপনি মেনশন করবেন। এটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাইলটিং এর ক্ষেত্রে, প্রপোজালের ক্ষেত্রে পাইলটিং করা হয়, যে ছোটখাটো স্যাম্পলের উপর আমি করে আমি একটু এই আইডিয়া পেয়েছি, যেটিও আপনি করতে পারেন। এখানে আপনার এর সাথে সাথে কয়েকটি বিষয় আপনাকে যোগ করতে হয়। একটা হচ্ছে টাইম লাইন, যে আমি এতদিনের মধ্যে এই গবেষণাটি করবো, এতদিনের মধ্যে লিটারেচার রিভিউ করবো, এতদিনের মধ্যে আমি আমার রিসার্চের ড্রাফট জমা দেবো, এতদিনের মধ্যে ডাটা কালেক্ট করবো, এতদিনের মধ্যে সবগুলো। এর সাথে সাথে একটা বাজেট থাকে, খরচ, এই এই বিষয়গুলো। এখানে
কতগুলো জায়গায় একটু আপনার নোট করতে হবে। একটি হচ্ছে গবেষণার ক্ষেত্রে বিশেষ করে টেন্সের ব্যবহার। সাধারণত প্রপোজালের ক্ষেত্রে উইল ডু একটা ফিউচার টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট পাস্ট দু রকম টেন্সে ব্যবহার করা হয়, কিন্তু আপনি কোনটি বেছে নিচ্ছেন সেভাবে, কারণ এখানে যেন একটা কনসিস্টেন্সি থাকে। এখানে ভয়েস ব্যাপারটি ইম্পর্টেন্ট, যে আপনি অ্যাক্টিভ ফরম্যাটে লিখছেন না প্যাসিভ ফরম্যাটে লিখছেন, যেই বিষয়গুলোতে আপনার বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ থাকা দরকার। এবং আপনাদের আরেকটি অভ্যাস করতে হবে যে আপনার এই পুরো বাক্যটার মধ্যে কোন অংশটিকে আপনি বেশি স্ট্রেস দিচ্ছেন, সেটির ভয়েসটা যেন স্ট্রং হয়, সেটির ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। আর আরেকটি বিষয়, ফ্যাট ওয়ার্ডস, সেগুলো আমরা শরীরে যেমন মেদ হলে আমরা বলি যে অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মেদ দূর করে দিয়ে, সেরকম ফ্যাট ওয়ার্ডসগুলোও কিন্তু বাদ দিতে হবে। আমরা অনেক কথা লিখি যেগুলো রিলিভেন্ট না, সেগুলো আপনাদেরকে বাদ দিতে হবে। যে কারণে আমি আজকে আবার বলছি, স্কুলের টুপিটা পড়েছি, যে স্কুলের টিচাররা বারবার আমাদের লাইনগুলো কেটে দিয়েছিলেন, লাল লাইন দিয়ে কেটে দিয়েছিলেন। লেখার সময়, রিরাইটের সময় আপনাদের অনেক প্রিয় অংশ কেটে দিতে হবে, বারবার রিভাইজ করতে হবে, এই অভ্যাসটি রাখতে হবে। আচ্ছা, এখন আসি আজকে সেশনে হোমওয়ার্কগুলো নিয়ে। একটা হচ্ছে আপনাদের কাছে বইটি লিঙ্কও দেওয়া হয়েছে, ক্রেসওয়েলের বইটি, রাইটিং স্ট্র্যাটেজিস অ্যান্ড এথিক্যাল কনসিডারেশন, চ্যাপ্টারটি আশা করি আপনারা পড়বেন এবং এখান থেকে নোট নেবেন। একটি লিঙ্ক, চ্যাপ্টার সামারিটি আপনি আপনার নিজের ভাষায় লিখবেন। এরপরে আসি যে আপনারা হোমওয়ার্ক 2, সেটি হচ্ছে রিড, যে কোনো একটা থিসিস বা জার্নাল আর্টিকেল লিখুন, সেটিতে আপনি আপনার রিফ্লেকশনটি সেখানে লিখবেন, যে আপনি এখান থেকে কি জেনেছেন। এর জন্য যে লিঙ্কগুলো দেয়া আছে সেখান থেকে, নট নেসেসারি শুধু এখান থেকেই দেখবেন। তারপরে আপনাদের কাছে একটি লিঙ্ক দেয়া হয়েছে যে রাইটিং প্রসেস নিয়ে, ক্র্যাশ কোর্সের লিঙ্কটি, আপনারা সেটি দেখুন, ওখানে বেশ কয়েকটি ভিডিওস আছে, সেটি দেখুন এবং সেটি থেকে আপনি আপনার নিজের ভাষায় সেটিকে আপনার রিফ্লেকশনটি লিখুন, যে আমি এখান থেকে কি জানলাম। এটি কিন্তু আপনার নিজের জন্য, যে আপনি কিভাবে জানেন। তারপরে একটা মিনি রিসার্চ করুন। এটি আপনাদের আরেকটি টাস্ক, যেটি আগে প্রত্যেকটি সেশনে একটি সম্মিলন আমরা বলতে পারি। সেশন 1 and 2 এ বলা হয়েছিল যে আপনারা নিজেরা কিছু ডাটা কালেক্ট করুন, তারপর কিভাবে নিজে চিন্তা করবেন, আপনি কোন মেথডটি নেবেন, তার জন্য 3টি মেথডের সাথে একটু ওরিয়েন্ট করা হয়েছে। এখন চেষ্টা করুন, ভয় পাবার কিছু নেই, যে আমি একটা ছোট্ট রিসার্চ করি, যেটুকু যা আছে তাই নিয়ে একটা মিনি রিসার্চ করি। এই রিসার্চটি করতে করতে দেখবেন যে আপনার স্কিলগুলো ডেভেলপ করবে। এটির ক্ষেত্রে একটি কথা বলে রাখি, যে আবার বলেছিলাম যে লেখার সময় বারবার রিভাইজ করতে হয়, এডিট করতে হয়। একটি কথা হচ্ছে, কথাটি একটু প্র্যাগমেটিক কথা, কিন্তু খুব আদর্শ কথা নয়। আমার লেখাটা ওয়ার্ল্ড এবং অ্যাবসলিউট এটির দরকার নেই, চেষ্টা করি আমি একটি ভালো লেখা লিখবার, বেস্ট পিস, দ্য মোস্ট পারফেক্ট পিস, এটি চিন্তা করবার কোনো কারণ নেই, যে আমার লেখার লিমিটেশন থাকবে, কিন্তু আমি বারে বারে গুড থেকে বেটারের দিকে যাব, এই অভ্যাসটি করুন। আর তারপরে আপনাদেরকে বলছি হোমওয়ার্ক 5 যেটি, সেটি হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল লিখবার চেষ্টা করুন এবং রিসার্চ প্রপোজালের জন্য নিজেকে প্রিপেয়ার করুন। এই রিসার্চ প্রপোজালগুলো ধীরে ধীরে আপনারা দেখবেন নিজের স্কিলটি ডেভেলপ করবে। আর কমেন্টসের মধ্যে এগুলো সব কিছু দেওয়া আছে, লিঙ্কগুলো দেওয়া আছে। আমরা এছাড়াও লিঙ্কটি দিয়ে দিচ্ছি ফেসবুকে, যেখানে আগে সবগুলো সেশনগুলো আছে। আপনার ইচ্ছা করলে হোমওয়ার্কগুলো দেখবেন, এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে samioedd@gmail.com, এখানে আপনারা পাঠাতে পারেন। আমাদের আশা করি এখানে নানা রকম ইন্টারাকশন হবে। এভাবে করে করতে করতেই আশা করি আমাদের স্কিল ডেভেলপ করবে। আর এ সময়টি আপনারা ভালো থাকুন, আপনারা নিয়মিত অভ্যাস করুন। প্রথম যে সেশনটির কথা বলেছিলাম, থিঙ্ক, রিড অ্যান্ড রাইট লাইক এ রিসার্চার, এই প্র্যাকটিসটি করুন। এবং এটি কিন্তু একটি চক্রাকার প্রসেস, মানে একটি আগে আপনারা চিন্তা করুন, কারণ
চিন্তার করার শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি, এবং চিন্তাকে প্রকাশ করার মাধ্যমেই মানুষ তার মুক্তি পায়। মানুষের এই মুক্তির জন্যে, নিজের মুক্তির জন্যে চিন্তা এবং চিন্তা প্রকাশ করার অভ্যাস রাখা দরকার, এবং তার জন্য অন্যের চিন্তার সাথেও পরিচিত হওয়া প্রয়োজন। সেই জন্য থিঙ্ক, রিড অ্যান্ড রাইট এর সাথে আমি একটা কথা যোগ করেছি। রিথিঙ্ক, রিড অ্যান্ড রিরাইট লাইক এ রিসার্চার। এই অভ্যাসগুলো করুন। আশা করি আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ থাকবে। ফাউন্ডেশন পর্বের রিসার্চ মেথোডোলজি সেশনটি, সর্বশেষ সেশনটি এখানে হলো। এরপরে আমরা অ্যাপ্লাইড সেশনের দিকে যাব, যেখানে আরেকটু হাতে কলমে প্র্যাকটিস হবে। এখানে তাহলে আমি আগের প্রত্যেকটি সেশনগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা আশা করি থিঙ্ক, রিড, রাইট লাইক এ রিসার্চার, ডাটা কালেকশন প্রসেসের সাথে এক ধরনের ওরিয়েন্টেশন হবে আপনাদের প্রথম দুটি সেশন থেকে। থার্ড সেশনটিতে ছিল সেলফ টট, যেখানে আপনারা লিটারেচার রিভিউয়ের সাথে এক ধরনের ওরিয়েন্টেড হবেন আশা করি। তারপরে আপনাদের কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ অ্যান্ড মিক্সড মেথড তিনটি সেশন নেওয়া হয়েছিল, রিসার্চ ডিজাইন। আর আজকের সেশনটি হলো রাইটিং এ রিসার্চ পেপার অ্যান্ড প্রপোজাল। এগুলো কতগুলো অভ্যাসের বিষয়। এগুলো বারবার বলা হচ্ছে যে এই সেশনগুলো হচ্ছে টাস্ক বেসড। আশা করি আপনারা টাস্কে প্র্যাকটিসটি করবেন, নিজে সমালোচনা করবেন, তার মাধ্যমেই নিজেকে আরো উত্তরণ ঘটাতে পারবেন। এবং যে কারণে বলছি যে আমরা কেউ লোনলি প্ল্যানেটে বাস করি না। এই প্ল্যানেটে আমরা সবাইকে নিয়ে বাস করি, এবং সবার আইডিয়ার সাথে আইডিয়া আপনি শেয়ার করুন। নিজেও চিন্তা করবেন এবং তার সাথে সাথে অন্যের সাথে আইডিয়া শেয়ার করবেন। এর মাধ্যমেই গবেষণার স্কিলগুলো ডেভেলপ করবে